আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে আজ বোর্ড এক্সামের ক্ষেত্রে চতুর্থ ক্লাস করছি। ফার্স্ট 3টে ক্লাস ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। আমরা যারা বোর্ড প্রিপারেশন করছি তারা এই ভিডিওগুলো দেখলে অনেকটা ইমপ্রুভ করবে, অনেকটা নিজেকে তৈরি করতে পারবে, প্রস্তুত করতে পারবে বোর্ড এক্সামের যে জায়গাগুলো। কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে নিয়েছি আজকের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, টু ইনপুট অ্যান্ড গেটের সত্য সারণী লেখো। অ্যান্ড গেট আমাদের ক্ষেত্রে অ্যান্ড গেটের আমি কতগুলো কনসেপ্ট একদম দিয়ে দিই। সেটা হচ্ছে কি, অ্যান্ড গেট যখন আমাকে পড়বে ডি, অ্যান্ডের ডি নিয়ে এর বর্তনী চিহ্ন তৈরি হচ্ছে, এটাকে আমরা এইভাবে অ্যান্ড গেটের প্রকাশ করি। এর ক্ষেত্রে ইনপুট থাকে 2 বা তার বেশি, যেহেতু আমাকে 2 ইনপুট বলেছে তাহলে ইনপুট 2টো দিলাম, আউটপুট অলওয়েজ 1, তাহলে আউটপুট 1। ইনপুট 2টো দিয়েছি, মেবি এ অ্যান্ড গেটের ইনপুট কটা থাকতে পারে 2 অ্যান্ড মোর, আউটপুট অলওয়েজ 1। ওকে, অ্যান্ড এই কনসেপ্টটা, এর লজিকটা কি? এটা কি ভেতর এইরকম দেখতে আমরা বর্তনী চিহ্নতে এরকম দেখিয়েছি, কিন্তু এটা কনস্ট্রাক্টেড হয়েছে, তৈরি হয়েছে কতগুলো ডায়োড দিয়ে। ওকে, এটাকে তৈরি করা হয়। ডায়োড দিয়ে কীভাবে তৈরি করা হয় তার লজিক আমরা একটা ভিডিওতে দেওয়া আছে, লজিক গেট ইউজিং ডায়োড। ওকে, তো চলো, অ্যান্ড কথার অর্থ অ্যান্ড এবং, বাংলাতে এবং। আমরা একটা বাক্য দিয়ে বলতে পারি, যেমন ধরো আমি বলছি রাম এবং শ্যাম এলে ক্লাস হবে, তার মানে দুজনকেই আসতে হবে, না হলে ক্লাস হবে না। ওকে, রাম এবং শ্যাম দুজনে এলেই ক্লাস হবে, তার মানে দুজনকে আসতে হবে। এই কথাটা অ্যান্ডের লজিকটা কি? যখন অল ইনপুট আর হাই or 1, then output is high। যখন all inputs are high হবে তখন আউটপুটটা হবে। দ্যাটস দ্য লজিক গেট। এটা একটা লজিকটা কি এরকম। তাহলে আমরা এর সত্য সারণী করি, আমরা কনসেপ্টটা দিলাম এর সত্য সারণী। ওকে, সত্য সারণী কি? ইনপুট আউটপুট। এক্ষেত্রে ইনপুট কটা আছে? 2টো দিয়েছি, তাই আমরা 2টো লিখছি। আউটপুট কটা আছে? 1টা আছে। এর ফিগার 4টা হবে, 4টা কম্বিনেশন হতে পারে। 2 ইনপুটে 4টা কম্বিনেশন হতে পারে। কিভাবে লেখার প্রসিডিওর আছে আমরা দেখে নিই একটু, কিভাবে লেখার প্রসিডিওর আছে। ওকে, দেখো 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। ওকে, এবারে কি লজিকটা বলেছি? অল ইনপুটস আর হাই। 2টো ইনপুটের একটা ইনপুট লো মানে লো, একটা ইনপুট লো মানে লো, একটা ইনপুট লো মানে লো, অল ইনপুট হাই দেন হাই। দ্যাটস দ্য লজিক। ক্লিয়ার হয়েছে? অল ইনপুট হাই। এটা বুলিয়ান এক্সপ্রেশন কি হয়? আউটপুট ইজ ইকাল টু, এটাকে পড়া হয় এ ডট নয়, এটাকে পড়বো আমরা ওয়াই অ্যান্ড বি। 2 ইনপুট অ্যান্ড গেটের সত্য সারণী দেখালাম, বর্তনী চিহ্ন দেখালাম, বুলিয়ান এক্সপ্রেশন দেখালাম। প্রশ্ন যেমন খুশি আসতে পারে। এক্ষেত্রে এবারে আসছি পরের প্রশ্নে। বলা হচ্ছে ন্যান্ড এবং নর। এবছর কেন প্রতি বছর বোর্ড এক্সামে এই ধরনের প্রশ্ন কম্পালসারি ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল গেট। কোন দুটো গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলবো? কোশ্চেন নাম্বার 2, ন্যান্ড এবং নর গেট, এই দুটো গেটকে আমরা বলি ইউনিভার্সাল গেট। কেন বলি? প্রশ্ন থাকে ইউনিভার্সাল গেট। কেন বলি ইউনিভার্সাল গেট বলি? তার কারণ
সার্বজনীন বা ইউনিভার্সাল বলছি এই কারণে, কারণ আমরা যে লজিক বেসিক তিনটে গেট জেনেছি, অ্যান্ড, অর এবং নট, এই তিনটে গেটই এই দুটো গেটের সাহায্যে, অর্থাৎ ন্যান্ড দিয়েও আমরা অ্যান্ড, অর এবং নট তৈরি করতে পারি, এবং নর দিয়েও আমরা অ্যান্ড, অর এবং নট তৈরি করতে পারি। সে কারণে এই দুটো গেটকে আমরা বলি, অর্থাৎ ন্যান্ড এবং নরকে আমরা বলি ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেটের কি ছিল? ইনপুট 2 অর মোর, আউটপুট 1। দেখতে বর্তনী চিহ্নতে কেমন? অ্যান্ডের সামনে একটা বাবল। এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় একটা অ্যান্ড গেট, তারপরে তার আউটপুটটাকে একটা নট গেট দিয়ে পাঠালে যেমন হয় সেই হিসাবে ন্যান্ড গেট হয়। এর বুলিয়ান এক্সপ্রেশন কি হয়? y ইকুয়ালস টু a অ্যান্ড b এবং তার কমপ্লিমেন্ট, a অ্যান্ড b এবং তার কমপ্লিমেন্ট। কারণ এটা যদি 2 ইনপুট অ্যান্ড গেট আমরা ধরতাম, তাহলে a b এটা ছিল, এখানে আউটপুটটা হতো a অ্যান্ড b, নট গেটের কি ইনপুট যা হবে আউটপুট তার কমপ্লিমেন্ট, তাহলে a ডট b বা a অ্যান্ড b এর কমপ্লিমেন্ট, দ্যাটস দ্য ন্যান্ড গেট। এবারে প্রশ্ন হলো যে আমরা এই ন্যান্ড গেট দিয়ে, আমরা আজকে ন্যান্ড গেট দিয়ে সব গেটগুলো তৈরি করা দেখাবো। প্রথমত আমরা নট গেট ইউজিং NAND, ওকে, নট গেট ইউজিং NAND কি হবে? আমাদের ক্ষেত্রে নট গেটের ক্ষেত্রে কনসেপ্ট কি বলা হয়েছিল? নট গেটের ক্ষেত্রে কনসেপ্ট বলা হয়েছিল ইনপুট থাকবে একটি, আউটপুট থাকবে একটি। কিন্তু আবার NAND গেটের ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম ইনপুট দুটি। তাহলে কিভাবে তৈরি করব না, আমরা এই NAND গেটটার যতগুলো ইনপুট থাকবে সব ইনপুটগুলোকে একসাথে শর্ট করে নেব, দিয়ে একটা ইনপুট বের করে দেবো, এটা হয়ে যাবে গিয়ে নট গেট। কিভাবে হচ্ছে লজিকটা বোঝাই, এটা হচ্ছে গিয়ে নট গেট। আমরা 2 ইনপুটের ক্ষেত্রে দেখাই, এরকম 2 ইনপুট ছিল, এটাকে শর্ট করে নিয়েছি, এটা হয়ে গেল। সবগুলো ইনপুটগুলোকে শর্ট করে নিলে আমরা আসছি যে পাবো নট গেট। কীরকম দেখে নিই, ধরো এটা এ, তাহলে এটাও এ, এটাও এ, এটা ওয়াই। আমরা ওয়াই সমান কি জানি? এ ডট অ্যান্ড বি কমপ্লিমেন্ট। এবারে ধরো এ তুমি 0 দিলে, এ 0 দিলে তাহলে এটাও 0, এটাও 0, তাহলে ওয়াই এর ক্ষেত্রে কী হবে? 0 অ্যান্ড 0 বার, তাহলে 0 অ্যান্ড 0 মানে 0 বার, দ্যাট ইজ 1। ওকে, দেন তুমি এটাকে 1 দিলে, এই দুটো কম্বিনেশনের বাইরে হবে না, তাহলে এর প্রত্যেকটা ইনপুট কত হবে? 1 1, তাহলে 1 অ্যান্ড 1 ডট মানে অ্যান্ডের 1 1 হয়, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে 0। তাহলে দেখো যখন তুমি ইনপুট দিচ্ছ 0 তখন আউটপুট হচ্ছে 1, যখন ইনপুট দিচ্ছ 1 তখন আউটপুট হচ্ছে 0। এটা কোন গেটের? নট গেটের, নট গেটের লজিক। ওকে, তাই এই গেটটা কি গেট হয়ে যাচ্ছে? নট গেট। ক্লিয়ার? আচ্ছা, নট গেট ইউজিং NAND হলো। এবারে আসছি অ্যান্ড তৈরি করব ইউজিং NAND গেট, ইউজিং NAND গেট। দেখো এটা আমরা দুটো NAND গেট ব্যবহার করি, এটা তৈরি করে দিলাম একটা অ্যান্ড গেট। কি লজিক হচ্ছে দেখো, লজিকটা কীরকম করে আসছে। এই আউটপুটটা অ্যান্ডের লজিকটাকে মেনটেন করবে। এই সার্কিটটা কীরকম? এ অ্যান্ড বি, এইখানে যে আউটপুটটা সেটাকে আমরা বলছি ওয়াই বার। তাহলে ওয়াই বার কি লিখবো আমরা? এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট। এটা কি গেট ছিল? তৈরি হয়েছিল নট গেট। কেন সব ইনপুটগুলোকে যখন শর্ট করে দেবো তখন সেটা কি তৈরি হয়ে যায়? নট গেট। তখন সেটা তৈরি হয় নট গেট। তাহলে এটা কি হচ্ছে? ওয়াই ইজ ইকাল টু ওয়াই ডট তার কমপ্লিমেন্ট, তাহলে এ ডট বি তার কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট মানে হয় এ অ্যান্ড বি। এটা কার লজিক? এটা হচ্ছে কি অ্যান্ড গেটের লজিক। ক্লিয়ার? এবারে আসছি আমরা, ক্লিয়ার হয়েছে? এগুলো প্রত্যেকটা পরেই, সেটা হচ্ছে কি এবারে আসছি আমরা অর গেট তৈরি করব ইউজিং, অর গেট তৈরি করব ইউজিং NAND গেট, ইউজিং NAND গেট। দেখে নাও অর গেট তৈরি করছি।
এই লজিকটাই দেখছি এ বি, এখানের আউটপুটটা কি হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, কারণ এটা এই দুটো নট গেট হিসেবে কাজ করছে। এখানে ওয়াইটা কি হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। দেখো এর ক্ষেত্রে ইনপুট কি এ বার, আর একটা ইনপুট কি বি বার, তাহলে এ বার বি বার এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা বুলিয়ান এক্সপ্রেশন বলেছে এ বি হোল বার ইজ ইকাল টু আমরা লিখতে পারি এ বার অর বি বার। তাহলে এটা বুলিয়ান সরি ডি মর্গানস থিওরেম এখানে বলছে, ডি মর্গানস থিওরেম বলছে এ ডট বি হোল বার ইজ ইকাল টু এ বার প্লাস বি বার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি এ ডাবল বার, এ বার একটা ইনপুট ছিল, তাহলে আবার এটা প্লাসে নিয়ে আসছে বি ডাবল বার, তাহলে দাঁড়াচ্ছে এ প্লাস বি। দেখো এটা কোন গেটের আউটপুট অর গেটের, তাহলে আমরা তৈরি করলাম ন্যান্ড গেট থেকে নট অ্যান্ড এবং অর। ওকে, তাই এই গেটটাকে আমরা বলছি ইউনিভার্সাল গেট। ওকে, পরের কোশ্চেন। ওকে, এরপরের প্রশ্ন, কোনো চোঙাকৃতি তারের দৈর্ঘ্য 100% বৃদ্ধি করা হলো, ফলে তারের ব্যাস হ্রাস পেল, তারের দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন নির্ণয় করো। তারের রোধের শতকরা পরিবর্তন নির্ণয় করো। ট্রাই করো, একবার ট্রাই করো, যারা পারবে তারা করো, যারা ট্রাই করো, না পারলে দেখবে। ওকে, চলো পজ করে আবার স্টার্ট করি। একটা চোঙাকৃতির তার ছিল এরকম, ধরি দৈর্ঘ্য ছিল এল, এই অবস্থায় তার ব্যাসার্ধ ছিল স্মলার। দৈর্ঘ্য যখনই বাড়বে তারটার প্রস্থচ্ছেদ হ্রাস পাবে, অর্থাৎ ব্যাস হ্রাস পাবে বা ব্যাসার্ধ হ্রাস পাবে। তারটা 100% বাড়ানো হয়েছে, অর্থাৎ এখন দৈর্ঘ্য এল ড্যাশ সমান কত না ছিল এল, 100% বেড়েছে এল, তাহলে টোয়াইস এল। এর ফলে ব্যাসার্ধটা হ্রাস পেয়েছে, আমি ব্যাসার্ধটাকে ধরছি R1, তাহলে এখন দৈর্ঘ্য টোয়াইস এল। ক্লিয়ার? 100% করে কি করে হলো, এল এর 100% বৃদ্ধি, কত বৃদ্ধি 100 ডেল এল, ডেল এল ইজিক্যাল টু এল। তাহলে সেক্ষেত্রে এল ছিল, এখন এল বাড়লো টোয়াইস এল। ওকে, এবারে আসছি যে R1, এটা আমাকে জানতে হবে। তারটা যে উপাদানের তৈরি, প্রাথমিক অবস্থায় এই চোঙাকৃতি তারের যা আয়তন ছিল পরের অবস্থায় তাই আয়তন থাকবে। এই কনসেপ্ট থেকে আমরা প্রথমের ব্যাসার্ধের এবং অন্তিম ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তৈরি করছি। তার প্রাথমিক অবস্থা আয়তন পাই আর স্কোয়ার এল, পরের অবস্থা আয়তন পাই R1 স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য এখন টোয়াইস এল। পাই দেখো প্রাথমিক অবস্থা আয়তন পাই আর স্কোয়ার এল চৌকৃতির, পাই R1 স্কোয়ার টোয়াইস এল এখন দৈর্ঘ্য। ওকে, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু 2R1 এর স্কোয়ার। ওকে, তাহলে R1 এর স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার বাই 2। এটা হচ্ছে রিলেশন এখনের ব্যাসার্ধের সাথে পূর্বের ব্যাসার্ধের সম্পর্ক। ওকে, আচ্ছা, প্রাথমিক অবস্থায় রোধটাকে আমরা ধরছি আর, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি রো এল প্রস্থচ্ছেদ এ, প্রস্থচ্ছেদটাকে আমরা লিখছি রো এল এর জায়গায় লিখছি পাই আর স্কোয়ার। ওকে, এখন রোধ আমরা ধরছি R1, তাহলে কি হবে রো এল কত টোয়াইস এল, এ ড্যাশ কত, এ ড্যাশ ইজ ইকাল টু রো ইন্টু টোয়াইস এল, এ ড্যাশ হচ্ছে কি পাই R1 এর স্কোয়ার। দেখো তাহলে রো টোয়াইস এল পাই R1 স্কোয়ার সমান পেয়েছি আর স্কোয়ার ওপরে 2, আর স্কোয়ার বাই 2,
তাহলে দাঁড়াচ্ছে দেখো 4 রো এল পাই আর স্কোয়ার। রো এল পাই আর স্কোয়ার পূর্বের রোধ, তাহলে 4 ইন্টু আর, অর্থাৎ রোধ কত হলো এখন 4 আর। দৈর্ঘ্যটাকে 100% বৃদ্ধি করবার পর রোধ দাঁড়ালো 4 আর। কি চেয়েছে আমাকে? তারের রোধের শতকরা পরিবর্তনের। তাহলে পরিবর্তন কত? R1 মাইনাস আর, শতকরা বাই আর ইন্টু 100। অন্তিম বিযুক্ত প্রাথমিক বাই প্রাথমিক প্রথমের সাপেক্ষে ইন্টু 100, তাহলে কত হচ্ছে 4R মাইনাস আর বাই আর ইন্টু 100 সমান 3R বাই আর ইন্টু 100 সমান 300। তাহলে শতকরা বৃদ্ধি কত হয়েছে? 3R। ক্লিয়ার হয়েছে? আসে পরের কনসেপ্টে। নেক্সট 4 20 ওহম এবং 1 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ সক্ষম একটি গ্যালভানোমিটারকে গ্যালভানোমিটারকে 0 to 2 অ্যাম্পিয়ার অ্যামমিটার, এটা 1 নম্বর। দুটো প্রশ্ন একসাথে করে দিই। 2 0 to 20 ভোল্ট পার্লার ভোল্টমিটারে রূপান্তর কিভাবে করবে? ওকে, এরকম টাইপের প্রশ্ন একটা থাকলো, আমাদেরকে করতে হবে। তো আমরা প্রথমত দেখে নিই যে একটা গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার কিভাবে তৈরি করতে পারি। না, একটা গ্যালভানোমিটার তার সাথে যদি একটা শান্ট যুক্ত করে দিই, সেই শান্টের মানটা নির্ভর করছে কত পাল্লা তৈরি করছি। পাল্লাটা কত? 0 to 2 বলেছি অ্যাম্পিয়ার, 0 to 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার এই গ্যালভানোমিটার দ্বারা তৈরি অ্যামমিটারটা পরিমাপ করতে পারে। পাল্লাটা বোঝা গেছে? আচ্ছা, অ্যামমিটার তৈরি করতে গেলে একটা গ্যালভানোমিটারের সাথে আমরা যদি নিম্নমানের রোধ সমান্তরালে যুক্ত করি বা শান্ট যুক্ত করি, তাহলে সেটা তৈরি হয়ে যায় অ্যামমিটার। আচ্ছা, এটা ধরো আমাদের ক্ষেত্রে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এখানে বলেছে 1 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে। এই গ্যালভানোমিটারের রোধটা বলে দেওয়া আছে 20 ওহম। এই গ্যালভানোমিটার দিয়ে সর্বোচ্চ 2 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে। তাহলে গ্যালভানোমিটারটা স্বাভাবিক থাকবে, নষ্ট হবে না। তাহলে তার সাথে আমাদের একটা শান্ট যুক্ত করলে নির্দিষ্ট মানের, সেই শান্টটা কত মানের যুক্ত করলে ওইটি 2 অ্যাম্পিয়ার সর্বোচ্চ প্রবাহ পরিমাপ করতে পারে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? না, এখান থেকে যদি 1 মিলিঅ্যাম্পিয়ার যায়, বাকিটা এই শান্টের মধ্য দিয়ে গেলেই আমরা অ্যামমিটার তৈরি করতে পারবো। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ IG ইজ ইকাল টু 1 মিলিঅ্যাম্পিয়ার 1 ইন্টু 10 to the power -3 অ্যাম্পিয়ার। ওকে, গ্যালভানোমিটারের রোধ বলে দেওয়া আছে জি দ্বারা ডিফাইন করছি 20 ওহম। IS অর্থাৎ শান্টের মধ্য দিয়ে প্রবাহ কতটা যাবে? সর্বোচ্চ পাল্লাটা কত? 2 অ্যাম্পিয়ার। তার বাকিটা কোথা দিয়ে যাবে? 1 মিলিঅ্যাম্পিয়ার যদি গ্যালভানোমিটার দিয়ে যায়, বাকিটা যাবে শান্ট দিয়ে। তাহলে 2 মাইনাস 0.001 অ্যাম্পিয়ার। ওকে, এসটা কত হলে এইটাকে কন্ডিশনটাকে ফুলফিল করবে? তাহলে কি হবে না, এর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং শান্টের, অর্থাৎ গ্যালভানোমিটার এবং শান্ট পরস্পর কিভাবে যুক্ত আছে? সমান্তরালে। তাহলে দুজনের বিভব প্রভেদ সমান। তাহলে গ্যালভানোমিটারের বিভব প্রভেদ IG ইন্টু জি ইজ ইকাল টু IS
ইন্টু এস। আইজি ইন্টু জি কি? গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ। আইএস এটার মধ্য দিয়ে প্রবাহ, শান্টের মধ্য দিয়ে প্রবাহটা আইএস ইন্টু শান্টের রোধ এস। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এস ইজ ইকাল টু আইজি ইন্টু জি বাই আইএস। আইজি কত? 0.001, জি কত? 20 বাই, এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 9991.999। ওকে, এইটা হচ্ছে গিয়ে তিনটে কাটছে, তাহলে 2/1999। ওকে, এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াবে 0.001 ওহম, এরকম টাইপের একটা। ওকে, 0 দেখো 1999/2, পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে 0, 0 দিয়ে 0, 1 যাচ্ছে 1999। ওকে, অর্থাৎ আমরা যদি এই গ্যালভানোমিটার দিয়ে এই পাল্লার একটি অ্যামমিটার বানাতে চাই, তাহলে আমাকে 0.001 ওহমের একটি শান্ট যুক্ত করতে হবে, মানে ওই মানের একটি রোধকে সমান্তরালে যুক্ত করতে হবে, যার ফলে পাল্লাটা এই রকম মানের হবে। চলো ঠিক আছে, এরপরে পরের প্রশ্নে আমাকে বলছে যে 0 to 20 ভোল্টের আমাকে বলা হলো যে একটি ভোল্ট মিটার তৈরি করতে হবে। অ্যামমিটার তৈরি করতে পারি, আচ্ছা গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার তৈরি করতে বলেছে। কিভাবে, কি কনসেপ্টে আমরা তৈরি করতে পারি আগে দেখে নিই। আমাদের খেয়াল আছে আমরা কিভাবে গ্যালমিটারটাকে ভোল্ট মিটার তৈরি করতে পারি? বলা হচ্ছে একটা গ্যালভানোমিটারের সাথে যদি একটা রোধ শ্রেণীতে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা ভোল্টমিটার তৈরি করতে পারবো। এটা তৈরি হবে ভোল্টমিটার। এটার মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ, গ্যালভানোমিটারের প্রবাহটাই সর্বোচ্চ প্রবাহ। এটা কি তৈরি হয়ে গেল? এটা এখন ভোল্টমিটার তৈরি হয়ে গেল, এই দুটোই মিলে। তাহলে ভোল্টমিটারের রোধ এর দুই প্রান্তের বিভব প্রভেদ যতটা, এই ভোল্টমিটার সর্বোচ্চ ততটা বিভব প্রভেদ পরিমাপ করতে পারবে। একটা গ্যালভানোমিটারের সাথে রোধ যুক্ত করলে যেটা তৈরি হয় তা হলো ভোল্টমিটার। ভোল্টমিটার কি করে না বিভব প্রভেদ পরিমাপ করে। কিভাবে যুক্ত করা হয় না কোনো বর্তনীর যে দুটো বিন্দুতে বিভব প্রভেদ পরিমাপ করতে হবে তার সাথে সমান্তরালে যুক্ত করা হয়। তাহলে এই ভোল্টমিটারের এই দুই প্রান্তের বিভব প্রভেদ সর্বোচ্চ কতটা পার মাপতে পারি? এখানে প্রশ্নে দেওয়া আছে 20 ভোল্ট মাপতে পারি। এটা কি না গ্যালভানোমিটারের বিভব প্রভেদ এবং এই রোধ, এই দুটোর যে মোট বিভব প্রভেদ, তাই ভোল্টমিটারের সর্বোচ্চ পাল্লার মান। ক্লিয়ার হলো না? হলো না? গ্যালভানোমিটার এটার মধ্য দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেটা কিন্তু আইজির বেশি নয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে সর্বোচ্চ যে প্রবাহ হতে পারে তার মান তাহলে এর মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে এটা তৈরি হয়েছে ভোল্টমিটার। তাহলে এই গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ, মোট বিভব প্রভেদই এই ভোল্টমিটারটা সর্বোচ্চ পাল্লা হওয়া উচিত। তাহলে কি দাঁড়াচ্ছে? বিভব প্রভেদের সর্বোচ্চ পাল্লা ভি ইজ ইকাল টু গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ আইজি ইন্টু এর রোধ হচ্ছে জি, এটা গ্যালভানোমিটারের বিভব প্রভেদ, প্লাস এটার মধ্য দিয়ে প্রবাহ কত? সেম আইজি, কেন শ্রেণীতে যুক্ত আছে, গ্যালভানোমিটারটা রোধটা শ্রেণীতে যুক্ত আছে, প্রবাহ সমান থাকবে, ইন্টু রোধ। এইটা, এই দুটোর বিভব প্রভেদ এই ভোল্টমিটারটার সর্বোচ্চ পাল্লা। দ্যাট ইজ আমাকে নির্ণয় করতে হবে আর এর ভ্যালু। কত মানের রোধ যদি আমি যুক্ত করি তাহলে এই গ্যালভানোমিটারটা দ্বারা একটা পাল্লার আমাকে পরিমাপ করবার ক্ষমতা অর্জন করবে। ওকে, এক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী 20, আইজির ভ্যালু 0.001 ইন্টু জি এর ভ্যালু 20, সরি আইজির ভ্যালু 0.001 ইন্টু আর। তাহলে আর ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে? 20 মাইনাস পয়েন্ট, একটা শূন্য এদিকে চলে এলো, 0.02 বাই 0.001, তাহলে 89.19 বাই 0.001 সমান 19.98 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে 19980 ওহম।
ওকে, অর্থাৎ এই মানের রোধ যদি আমরা এক্ষেত্রে যুক্ত করি তাহলে আমরা কি করতে পারি, একটা ভোল্টমিটার তৈরি করতে পারবো যা কিনা এই পাল্লার হবে। ওকে, ক্লিয়ার। পরের প্রবলেম, একটি পাতলা উত্তল লেন্সের লাল ও বেগুনি বর্ণের জন্য ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 20 সেমি। লেন্সের আলোক কেন্দ্র থেকে 10 সেমি দূরে বস্তুর জন্য বর্ণাপেরণের ত্রুটির মান কত? আমরা একটা উত্তল লেন্সের ক্ষেত্রে যত প্রবলেম ধরছি আমাদের সিলেবাসে, আমরা ধরেছি যে লেন্সটা খুব পাতলা, খুব ক্ষুদ্র উন্মেষের জন্য এই প্রত্যেকটা ক্ষেত্রে সমান, কিন্তু উন্মেষে সবসময় সমান হবে এমনটা নয়। কারণ কি, এই একটা লেন্স যত প্রান্তের দিকে যাবে তত, যদি আমি কতগুলো প্রিজম ধরে নিই, যত প্রান্তের দিকে যাবে, ধরো এই অংশের জন্য যে প্রিজমটা, সেই প্রিজমের ক্ষেত্রে কোণ যত প্রান্তের দিকে যাবে প্রিজমের প্রতিসারক কোণ বৃদ্ধি পেতে থাকে। বোঝা গেল না? ধরো এই অংশে আলোকরশ্মিটা পড়েছে, এই অংশের দরুন আমার ক্ষেত্রে প্রতিসারক কোণ হচ্ছে কি এইটা, এই অংশের জন্য প্রতিসারক কোণ আর একটু বাড়ছে, এই অংশের জন্য আর একটু বাড়ছে। অর্থাৎ লেন্সটা যত প্রান্তের দিকে যাবে যে প্রিজমের সমষ্টি, তার প্রতিসারক কোণটা বাড়ছে। ওকে, ফলে ক্ষুদ্র উন্মেষ হলে এইটা খুব কম হবে, ফলে আমরা ধরে সেরকম করেছি খুব কম উন্মেষের হলে। কিন্তু যত মোটা হবে, উন্মেষটা বড় হবে, তত সেক্ষেত্রে এই ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণটা, এইখানে যে রশ্মিটা হয়েছে বা এখানে যে রশ্মিটা হয়েছে, এই প্রত্যেকটা রশ্মি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে প্রিজমের অংশ, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রতিসারক কোণটা আলাদা আলাদা। আমরা জানি একটা প্রিজমের প্রতিসারক কোণ ডেল ইজ ইকুয়াল টু, যদি চ্যুতির ক্ষেত্রে ধরি, ডেল ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ, অর্থাৎ এর উপরে ইন প্রপোর্শনাল, অর্থাৎ এ যত বাড়বে তত রশ্মির চ্যুতি বাড়বে। অর্থাৎ এই আলো রশ্মিটা যতটা চ্যুতি হলো, এই আলো রশ্মির চ্যুতিটা ভিন্ন হবে। ফলে কি হবে, এই অংশে কি হবে, এই রশ্মি দুটো একই জায়গা না ছেড়ে দুটো ভিন্ন বিন্দুতে মিলিত হবে। ক্লিয়ার? এবং শুধু তাই নয়, এই যে লাল এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে মিউটা খাঁচের জন্য আলাদা আলাদা, সেই জন্য চ্যুতিটা আলাদা আলাদা হতে পারে। এই কারণে লেন্সের ক্ষেত্রে কতগুলো ত্রুটি দেখা যায়। ওকে, এই ধরনের ত্রুটির ক্ষেত্রে ত্রুটির মান নির্ণয় করতে বলা হচ্ছে, প্রশ্নটা বর্ণাপেরণ ত্রুটি এবং তার ত্রুটির মানটা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দুটো কন্ডিশন থাকতে পারে। একটা লেন্সের উপরে আলোকরশ্মির বর্ণাপেরণ ত্রুটি নির্ণয়ের জন্য যদি আলোকরশ্মিটা সমান্তরালে এসে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে ত্রুটির মানটা মিউ এফ আর মাইনাস এফ ভি, অর্থাৎ একটা সাদা বর্ণের আলোর ক্ষেত্রে লাল এবং বেগুনি এই দুটো বর্ণ প্রান্তীয় রশ্মি, এদের দুজনের জন্য ওই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তাদের বিয়োগ করলে হবে। কিন্তু যদি একটি অপসারী রশ্মি, অর্থাৎ
এই একটা রশ্মি এইখান থেকে এরকমভাবে আপতিত হয়েছে। সেক্ষেত্রে কি না, সেক্ষেত্রে এই আলোক রশ্মিটার ক্ষেত্রে দুটো প্রান্তীয় বর্ণ লাল এবং বেগুনি দুটোর জন্য আলাদা আলাদা দূরত্বে প্রতিবিম্ব গঠন করবে। এই রকম অপসারী রশ্মির ক্ষেত্রে, একটা সমান্তরাল রশ্মির ক্ষেত্রে বর্ণাপেক্ষক সূত্র FR মাইনাস FV, যখন সেটা অপসারী অর্থাৎ কোনো একটা বিন্দুতে প্রধান অক্ষের উপরে আছে, তাহলে আর রশ্মিটা পড়ছে কেমন করে, অপসারী রশ্মি। তাহলে সেক্ষেত্রে আপতিত হওয়ার পর দুটো ভিন্ন প্রান্তীয় রশ্মির জন্য, অর্থাৎ প্রান্তীয় রশ্মির জন্য আমরা যদি ভেবে নিই লাল এবং বেগুনি, সেক্ষেত্রে দুটো ভিন্ন ভিন্ন বিন্দুতে তারা প্রতিবিম্ব গঠন করবে। তাহলে সেক্ষেত্রে প্রণাপরণের ত্রুটি হচ্ছে গিয়ে VR এবং VV, অর্থাৎ ভি প্রতিবিম্বের দূরত্ব লাল বর্ণের আলোর জন্য, প্রতিবিম্বের দূরত্ব বেগুনি বর্ণের আলোর জন্য। ওকে, তাদের পার্থক্যটা আমরা বলবো বর্ণাপেরণ। এক্ষেত্রে কি হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো, এক্ষেত্রে কি হচ্ছে না, আলোক কেন্দ্র থেকে 10 সেমি দূরে আছে, মানে এই ডিস্টেন্সটা 10 সেমি দূরে, তাহলে এক্ষেত্রে সমান্তরাল নয়। তাহলে এক্ষেত্রে সূত্রটা কিভাবে নির্ণয় করব, VR এবং VVর মধ্যে পার্থক্য। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা VV নির্ণয় করতে চাই লাল বর্ণের জন্য। লাল বর্ণের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, লাল বর্ণের ক্ষেত্রে 1/VR মাইনাস 1/U ইজ ইকাল টু 1/FR। ওকে, আচ্ছা ইউটা মাইনাস যেহেতু আছে, তাহলে F প্লাস, তাহলে 1/VR, এটা মাইনাসে মাইনাসে প্লাস ছিল, তাহলে FR মাইনাস 1/U। FR কত, 1/21 মাইনাস 1/10, এটাকে করলে হয় 21 মাইনাস 10/21 ইন্টু 10, দ্যাট ইজ VR দাঁড়াচ্ছে, এটা মাইনাসে বেরোবে, সরি এই জায়গাটা এটা মাইনাসে বেরোবে, 10 মাইনাস 21 মাইনাস 21 ইন্টু 10/11। ওকে, কেন মাইনাস হচ্ছে দেখো, এটা মাইনাস হচ্ছে মানে ঠিক আছে, কারণ আলোর বস্তুটা আছে 10 সেমি অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে, তাহলে প্রতিবিম্বটা এদিকেই গঠিত হবে, দ্যাট ইজ মাইনাস। পরের ভায়োলেট কালারের জন্য VV মাইনাস U ইজ ইকাল টু 1/FV, এটাকে ক্যালকুলেট করলে VV ইজ ইকাল টু দাঁড়াবে একই রকম মাইনাস 20 ইন্টু 10/10 ক্যালকুলেশন করবে। তাহলে ত্রুটি কী হবে, ডিফারেন্স কোনটা হবে, এটা হচ্ছে গিয়ে VV মাইনাস VR। আচ্ছা VV 20 মানে 200 বাই এটা মাইনাস 20 10/11 হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 2022 22 মাইনাস 2100 বাই 10 ইন্টু 11, 2200, 11 2 22, তাহলে দাঁড়াচ্ছে 100/10 ইন্টু 11, তাহলে এটা কাটছে, তাহলে 10/11 সমান পয়েন্ট দিয়ে 100, 1199, ত্রুটি হচ্ছে গিয়ে 0.9, ত্রুটি হচ্ছে গিয়ে 0.9 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে, আসছি পরের ক্লাসে।